ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতা কুক্ষিগত করার দিকেই হয়তো বেশি জোর দিচ্ছেন। চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে শেখ হাসিনার নানা ষড়যন্ত্রকে কেন্দ্র করে এবার জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, আবারও ক্ষমতায় আসার জন্য যে সকল অন্যায়গুলোর আশ্রয় নিয়ে যাচ্ছেন এবার শেখ হাসিনা, এবং সেই সাথে ভারতও এবার যেন বাংলাদেশের পক্ষে না হয়ে শেখ হাসিনার পক্ষে হয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আবারও ক্ষমতায় আসতে পারবেন এই স্বৈরাচার সরকার, নাকি শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে ভারতের মধ্যে একটি লড়াই শুরু করে দিয়ে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার পরম মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে শেখ হাসিনার এমন অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় এখন প্রতিবিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশে ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার আরও সহজ হবে। আর এজন্যই দিল্লি সরকার এখনও অন্যদিকে না ঝুঁকে ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১৪ সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন হাসিনা। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভারত সেটিকে আমলে নেয়নি। উল্টো সেই প্রতারণামূলক ভোটকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। এরপর ২০১৮ সালেও নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা পোক্ত করেন হাসিনা। নির্বাচনের পর জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০২২ সালের নির্বাচনেও। সে সময় ভারতের সাথে সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রকাশ ঘটায়। বিপরীতে মোদী সরকারও আওয়ামী লীগের কাঁধে ভর করে আধিপত্যের নেশায় মত্ত হয়ে ওঠে। সম্প্রতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ফলে পুনরায় ক্ষমতায় আসীন হওয়া ছাড়া আওয়ামী লীগকে অন্য কোনো বিকল্প দিচ্ছে না ভারত। প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘু ফ্যাক্টরকে আওয়ামী লীগ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হয়। কেননা গত ৫ আগস্টের পর বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন হামলাকে ভারতের বিজেপি সংলগ্ন মিডিয়া একতরফাভাবে হিন্দুদের উপর হামলা বলে অপপ্রচার করে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক, যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন হবে তার উপরে নির্ভর করছে হাসিনার ভবিষ্যৎ। এক্ষেত্রে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতা কুক্ষিগত করার দিকেই হয়তো বেশি জোর দিচ্ছেন হাসিনা। শুট করে আবার আমার উপদেষ্টা থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে কথা বলার
তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিই। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত চুষা, গরিবের রক্ত চুষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% দিয়ে দিত, দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত স্বৈরাচার সরকার আবারও চাচ্ছে বাংলাদেশের মানুষকে অস্থিরতা লাগাতে এবং সেই সাথে ইন্ডিয়ার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের দিকে একের পর এক আঙ্গুল তুলে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ইন্ডিয়া কি ঢাকার সাপোর্টার হবে নাকি শেখ হাসিনার সাপোর্টার হবে, সেটা এখান দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।